শিক্ষকতা করতে করতে হঠাৎ করে মনে হলো যে এই শিক্ষা কে করে শেখানো যায়, এই জায়গাটাতে অনেক কাজ করার আছে। যারা আপনার নাটক মঞ্চায়ন করেন তাদের সাথে যখন কথা বলি, আমরা বলি যে আপনারা বড়দের নিয়ে এত নাটক করেন এবং সমাজের যে অবস্থা সেগুলোও উঠে আসে, তো শিশু বা শৈশব বা সুন্দর শৈশব নিয়ে কেন হয় না নাটক? বই আছে, পাঠক আছে, কিন্তু পাঠককে দিয়ে পড়াতে গেলে, পাঠকের হাতে পর্যন্ত বইটা অভ্যাসের একটা জায়গায় নিতে গেলে অভিভাবকদের একটু কষ্ট করতে হবে। আজকে বইমেলায় গেলাম, শিশুদের জন্য একটা বই কিনে বাড়িতে এনে দিয়ে বললাম তোমার জন্য, এবং কয়েকদিন পরে বলতে থাকলাম যে তুমি তো বইটা পড়লাই না। কিন্তু একই সঙ্গে ও যে ওর জন্য বই কিনেছে, একজন অভিভাবকের উচিত যে তার জন্য একই সঙ্গে বই কেনা, এবং দুইজনে বাড়িতে এসে যে আচ্ছা আমিও বইটা পড়া শুরু করছি, তুমিও শুরু করো, কে আগে শেষ করতে পারে। যেমন আমরা মনে করি যে এসএসসি শেষ, এইচএসসি শেষ, ছুটি আর পড়বো না, স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ আর পড়বো না, আবার ইউনিভার্সিটি শেষ আর বই পড়বো না, মাস্টার শেষ আর পড়বো না। কিন্তু একাডেমিক লাইনের পড়ার সাথে আমাদের বাস্তব জীবনের বা দৈনন্দিন জীবনের পড়াশোনা বন্ধ করে দেওয়ার কিন্তু কোনো সম্পর্ক নাই। মাল্টিটাস্কিং হতে গেলে কেউ না কেউ তো কম প্রাধান্য পায়। এরপরে যখন শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম বা শিক্ষা নিয়ে কাজ বা লেখালেখি, তখন ওখানকার প্রায়োরিটিটা কমে গেল। একটা জুটি যাচ্ছে এবং তাদের রিক্সা, ছোট জায়গা, তার মধ্যে ব্যাগ বা কিছু তারা ট্রাভেল করছে, এবং যাতে পড়ে না যায় রিক্সা থেকে একে অপর, কারণ অনেক কিছু নিয়ে বসেছে, একে অপরের হাতটা খুব সুন্দর করে ধরে রেখেছে। দ্যাটস আ ওয়ান্ডারফুল স্টোরি। প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2-এ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখক জীবন সম্পর্কে, তাদের বইগুলো সম্পর্কে এবং তার যে জগৎ সেই জগৎ সম্পর্কে এবং তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। তো সেই সুবাদে আজকে আমরা জানবো লেখক ফারহানা মান্নানের বিভিন্ন বইগুলো নিয়ে এবং তার যে কার্যক্রম সে সম্পর্কেই। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, প্রথমে যেই বইটি নিয়ে আপনার আলোচনা শুরু করতে চাই, এটি হচ্ছে কি শৈশব ছোটদের বড় করা, এই বইটি নিয়ে দর্শকদের একটু দেখাই। তো এই বইটির সম্পর্কে প্রথমে যদি দর্শকদেরকে জানাই। আচ্ছা, এই বইটার আইডিয়াটা ডেভেলপ করে যখন আমি আমার দুই কন্যা চিনি এবং মধুদেরকে নিয়ে খুব ছোটবেলা থেকে নানান রকমের খেলা, অ্যাক্টিভিটি করা, এই বিষয়গুলো আমার ছিল সব সময়। তো তখন দেখা যেত যে ওদেরকে নিয়ে খেলতে খেলতে আমার মধ্যে অনেক আইডিয়া ডেভেলপ করলো, এবং আমি দেখলাম যে এই আইডিয়াগুলো অন্য ফ্যামিলি বা প্যারেন্টস বা অভিভাবকদের কাছে মিসিং, এবং তারা সবসময় খোঁজেন যে কিভাবে সময় কাটানো যায়। তো বেসিক্যালি হচ্ছে যে সময় কাটানোর একটা আইডিয়া যে শিশুদের দরকার, এটা নিয়ে যে একটা চিন্তা ভাবনার জায়গা আছে, সেই জায়গা থেকেই এই বইটার মূলত কনসেপ্টটা দাঁড়িয়েছে। তারপর এর পাশাপাশি এই বইতে আমার দুই কন্যার সাথে খেলা, নানান রকমের অ্যাক্টিভিটির ব্যাপারও আছে। যেমন একটা বিষয় বলবো যে আমরা সাধারণত শিশুদেরকে ক্রেয়ন্স নিয়ে, রং পেন্সিল নিয়ে খাতায় আঁকিবুকি করতে দেখি বা পেন্টিং করতে দেখি, কালার করতে দেখি। তো ওটা আমাদের কাছে অভিভাবক হিসেবে বা বড় হিসেবে আমাদের মধ্যে এই ধারণাটা থাকে যে ওর আঁকাটাকে আমার সুন্দর করতে হবে, কিন্তু ওই আঁকার মধ্যে যে ইমাজিনেশন তৈরি করা, তার মধ্যে যে কল্পনার জায়গাগুলো জুড়ে দেওয়া, একটা শিশুর কল্পনাকে প্রাধান্য দেয়া এবং একই সাথে সময়টাকে সুন্দরভাবে কাটানোর যে বিষয়টা আসা। তো ওভারঅল এই যে একটা থটস বা থিঙ্কিং বা
বা এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আসলে আমার এই বইতে ইনক্লুড করা হয়েছে। তো ছবি আঁকা বা আঁকিবুকির পাশাপাশি অন্য আরো আমি দেখছিলাম এই বইটির মাঝখানে শেষের দিকে বিশেষ করে যে কিভাবে আপনি মানে একদম ছবি সহকারে মানে দেখিয়েছেন এবং এক্সপ্লেইন করেছেন কমপ্লিট আইডিয়াস গুলো আর কি, যে আইডিয়াস গুলোর মাধ্যমে আসলে এই ছবির আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। আমার মনে আছে যে এটা একটা কাশফুল, আমি বাইরে গিয়েছিলাম ঢাকার কোনো একটা জায়গায়, তো সেখান থেকে কাশফুল নিয়ে এসে ওদের দিলাম যে কাশফুলটাকে স্পর্শ করে ধরার জন্য যে কেমন এই যে একটা অনুভূতি হাতে একটা ফুলের, এই অনুভূতিটা তো একটা সময় কাটানোর একটা চমৎকার মাধ্যম হতে পারে। মানে আমরা যেমন একটা ফুল হাতে পেলাম, স্মেল নিলাম, রেখে দিলাম, একটা শিশুর কিন্তু তা না। ওকে যদি ওর মধ্যে যে কোনো একটা কনসেপ্ট নিয়ে ইনভলভ করিয়ে রাখা যায়, অনেকক্ষণ কিন্তু এটা নিয়ে নাড়াচাড়া করতে করতে সময় কাটাতে পারে। আমি বেশ কিছু আইডিয়াস এর মধ্যে দেখলাম, যেমন এখানে আপনার মানে বই পড়ার বিষয় আছে, এছাড়া তো অন্যান্য অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে পাঠককে অবশ্যই বইটা পড়তে হবে, সংগ্রহ করে পড়তে হবে, পড়লেই আপনারা জানতে পারবেন যে কি কি আছে এর মধ্যে। আচ্ছা, এছাড়াও আপনার আরেকটি প্রথম যে বইটি, যদি আমরা প্রথমে বইটি নিয়ে আলাপ করি, সুকুমার বৃত্তি, দর্শকদেরকে একটু দেখাই বইটি। হ্যাঁ, 2010 সালে প্রকাশিত, অনেক আগে, আজ থেকে প্রায় 13-14 বছর প্রায় হয়ে গেল। তো প্রথম বইয়ের আসলে প্রকাশ করার যে অনুভূতিটা ছিল কেমন ছিল? প্রথম বই তো শিক্ষার না, এটা লিখেছে এখানে হচ্ছে জার্নাল প্লাস আমার আঁকা বেশ কিছু পেইন্টিং এবং কবিতা। তো এমন আমি তো যেটা খেয়াল করেছি যে বেশিরভাগ লেখকের জীবনের শুরুটা কবিতা লেখা দিয়ে শুরু হয়, তো আমারও সেরকম। তো যে সময়টা এই আইডিয়াগুলো ডেভেলপ করেছে তখন আমি দেশের বাইরে ছিলাম, তো কানাডায় বসে আপনার ওয়ার্ক প্লেসে বসে বসে এরকম নানান কনসেপ্ট আমার মাথায় আসতো। আচ্ছা, সেগুলোকে আসলে তখন লেখার সময় হতো না, তখন এগুলোকে আমি ভয়েস রেকর্ড করে রেখে দিতাম। আচ্ছা, তো ভয়েস রেকর্ডেরটা নিয়ে আমি যখন দেশে আসি, তারপর এটা শুনে আমার কাছে মনে হলো যে এটাকে আমি আরো একটু নার্চার করতে পারি, সময় দিতে পারি এই কনসেপ্ট গুলোকে। কারণ অনেক সময় দেখা যায় যে কনসেপ্ট গুলো হারিয়ে যায়, থাকে না, তো সেইটাকে ধারণ করা হয়েছে এবং সেখান থেকে কবিতা এসছে। আর ছবি আঁকার একটা নেশা আমার আগে থেকেই ছিল, তেল রং দিয়ে শুরু, তো এখন তো অনেকগুলো মাধ্যমে পরে করেছি। এই মুহূর্তে ঠিক ওভাবে ছবি আঁকাআঁকির জগতে না থাকলেও এটা এখনো ভালোবাসার জায়গা। একদম, এবং বইটির প্রোডাকশন কিন্তু খুবই অসাধারণ। হ্যাঁ, এটা বিজয়দার করা পাঠক সমাবেশে। এবং আমি দেখছিলাম, আমি যখন বইটি নিয়ে পড়ছিলাম তখনই দেখলাম যে আপনার পঙ্ক্তি, বেশ কিছু পঙ্ক্তি আছে এর মধ্যে, তারপর আপনার আর্টগুলো দেখছিলাম, কবিতা আছে, বেশ কিছু কবিতা দেখছি, শুরুর দিকে কবিতাগুলোই আছে। হ্যাঁ, বেশ কিছু কবিতা। এবং এই তখন মান্নান সৈয়দ স্যার বেঁচে ছিলেন, তো উনি এই বইটা রিভিউ করেছেন। হ্যাঁ, উনি বেশ কিছু কথা আছে, যেমন উনি লিখেছেন, প্রাত্যহিক জীবনযাপনের মধ্য দিয়েই ফারহানা মান্নান খুঁজে নিয়েছেন তার কবিতার উপকরণ। জীবনের মূলীভূত সুখ দুঃখকে তিনি নতুন করে আবিষ্কার করেছেন যেন। একটি কবিতায় একটি আশ্চর্য উপমা দেখলাম, একটি বাক্সের সঙ্গে আরেকটি বাক্সের খাপে খপে মিলে যাওয়া, কিন্তু শেষ পর্যন্ত কিছু মেলে না, কোনোটাই না। এরকম সিদ্ধান্তে কোথাও দার্শনিকতার সুর লেগেছে। আমি খুশি, একটু অবাকও। খুব দারুণ কথা। এবং মানে কমন কোনো ওয়ার্ড এখানে আমি দেখছি না, মানে আমার কাছে খুবই ভালো লাগছে আর কি কথাটি দেখে। আচ্ছা, তো এই বইটির মধ্যে যে কবিতাগুলো, এই কবিতাগুলোর যে আপনার যে থটস গুলো, এগুলো কি আপনার কানাডা থাকাকালীন সময় এসছে? না, এটা আরো আগে থেকে, তারও আগে বেশ কিছু লেখা হয়েছে। আমি যতদূর মনে করতে পারি এসএসসির সময়কার থেকে কিছু কিছু কনসেপ্ট দাঁড়িয়েছে, তারপর একটা লম্বা সময় নিয়ে এটা লেখা। তো যখন লিখেছিলাম তখন আসলে ওই চর্চাটা ভীষণ ভাবে ছিল, একদম ওর ভিতরেই ছিলাম। তো এরপরে যখন আসলে ওই যে মাল্টিটাস্কিং হতে গেলে কেউ না কেউ তো কম প্রাধান্য পায়, এরপরে যখন শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম বা শিক্ষা নিয়ে কাজ বা লেখালেখি, তখন
তখন ওখানকার প্রায়োরিটিটা কমে গেল। আপনার যে সংগঠন শৈশব সম্পর্কে যদি একটু খোলামেলাভাবে বলতেন, আপনার এটার আইডিয়াসটা কখন আপনি পেলেন এবং ইমপ্লিমেন্টেশন, এবং বলা চলে বেশ একটা ভালো একটা জায়গাও তৈরি করে নিয়েছে এই সংগঠনটি, এই বিস্তারিত নিয়ে জানতে চাচ্ছি। আমার শিশুদের নিয়ে যত কাজই করি সেই কাজের আমাকে সবসময় শুরু থেকেই অনুপ্রেরণা দিয়েছে আমার দুই কন্যা। তো আমি আমার দুই কন্যার সাথে সময় কাটাতে কাটাতেই আমি শিখেছি যে এই যে ছোট ছোট মানুষদেরকে কি করে বড় করতে হয় এবং ওদেরকে নিয়ে কত কিছু করার আছে, চিন্তা ভাবনা করার আছে। তো আমি তো আসলে বেসিক্যালি আপনার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা ছিল, তো ওটাকে পেশা হিসেবে নিইনি। তো শিক্ষকতা করতে করতে হঠাৎ করে মনে হলো যে এই শিক্ষা কে করে শেখানো যায়, এই জায়গাটাতে অনেক কাজ করার আছে। তো কি করে শেখানো যায় থেকে আস্তে আস্তে জার্নিটা এখন পর্যন্ত এসছে। কাদেরকে এখন আমি একদম লক্ষ্য পরিষ্কার যে কাদেরকে শেখানো যায় এবং এই শেখানোর জায়গায় আমরা আর কি করতে পারি। তো আমি বয়স সীমা ঠিক করে নিয়েছি 2 থেকে 8 বছর, এবং আমার এই প্রতিষ্ঠানটার যেটা প্লে অ্যান্ড লার্নিং সেন্টার, যেখানে সে খেলা এবং শেখার সুযোগ আছে, এটার বয়স 1 বছর প্লাস। আচ্ছা। আর প্ল্যাটফর্মটা আরো কয়েক বছর আগে থেকে করছি, সেটা যেহেতু কোভিড এর মধ্যে পড়ে গেছে, আমরা অনলাইন কিছু কন্টেন্ট তৈরি করেছি, প্লাস হচ্ছে অনেকদেরকে ইনভলভ করা। একটা প্রধান লক্ষ্য ছিল রেডি করা। যেমন আপনি মার্কেটে যখন কোনো নতুন কনসেপ্ট নিয়ে আসেন, সেটা শুরু থেকে কনসেপ্ট দিলেই কিন্তু এটা পাবলিক অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে যায় না। সো একটা প্ল্যাটফর্ম লাগে যার মাধ্যমে ওই কনসেপ্টটা গ্রহণ করার জন্য মানুষকে তৈরি করতে হয়। তো সেই আমি 3 বছরই, প্রায় 2.5 থেকে 3 বছর সময় নিয়েছি রেডি করতে, যার মধ্যে আমি তো স্টিম ফোকাসড কাজ করি। স্টিম মানে হচ্ছে সায়েন্স, ম্যাথমেটিক্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্ট, এই লার্নিং অ্যাপ্রোচটা নিয়ে। তো এটা তো বাংলাদেশে এই মুহূর্তে বেশ পপুলার হয়েছে, আরো 3 বছর আগে ওরকম ছিল না। আর এটা নিয়ে আপনার সবাই যে কাজ করে তা না, আর খুব ছোট ছোট শিশু, যেমন 2 থেকে 8 যেটা বললাম, তাদেরকে নিয়ে আসলে ওভাবে সেরকম কিছু অ্যাভেলেবল নাই মার্কেটে। তো সেজন্যই রেডি তৈরি করার জন্য আমি সময় নিয়েছি। অ্যান্ড দেন যখন শৈশবটা আপনার শুরু হলো, তারপর শৈশবের পুরো আমার মনোযোগটা ছিল যে একটা চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করা, যে এনভায়রনমেন্টটা একই সঙ্গে চাইল্ড ফ্রেন্ডলি হবে, বাংলাদেশ পার্সপেক্টিভে তৈরি হবে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকবে, সেফটি ইস্যুস গুলো কনফার্ম হবে, এবং এখানে একটা রিসার্চ হবে গবেষণা নিয়ে। সো অনেকগুলো বিষয় চিন্তা ভাবনা করেছি যখন এনভায়রনমেন্ট ডিজাইন করেছি। আর এই মুহূর্তে তো শিশুরা আসছে, খেলছে, এখনো আমরা মানুষের কাছে বা অভিভাবকদের কাছে কনসেপ্টটা বোঝানোর কাজটা এখনো করে যাচ্ছি। এমন না যে আমাদের ফিল্ড খুব তৈরি হয়ে গেছে এবং অনেকে আসছে, এখনো মানুষ আপনার শিশু সময় কাটানো বলতে ড্রয়িং ক্লাসে যাই, গান শিখি। আমাদের ছোটবেলায় যেটা ছিল ছবি আঁকা আর গান আর নাচ, এটুকু। তারপর হচ্ছে ধরেন আবৃত্তি, হ্যাঁ, আর হলো এখন যেটা হচ্ছে শিশুদের সময় কাটানোর জন্য পাপেট শো একটা খুব বড় জায়গা করে নিয়েছে, which is really good। আমি অ্যাপ্রিশিয়েট করি যারা এই রিলেটেড কাজ করছেন, বাট এটার মধ্যে আপনার কনসেপ্ট গুলো নিয়ে আসতে হবে, যে শুধু পাপেট মানে বিনোদন না, এটাকে এমন ভাবে আনা যার মাধ্যমে বিনোদনের পাশাপাশি একটা লার্নিং এর বিষয়ও থাকে, এবং সেখানে আপনার একটা ইন্টারাকশনের বিষয়ও অবশ্যই নিশ্চিত করতে হবে। নট ওয়ান ওয়ে বা একজন পারফর্ম করবেন বাকিরা শুনবে, ব্যাপারটা তাও না। তো এটার জন্য আপনার খুব ভালো কন্টেন্ট নলেজ এবং খুব ভালো স্ক্রিপ্ট প্রয়োজন। অবশ্যই। যেমন যারা আপনার নাটক মঞ্চায়ন করেন, তাদের সাথে যখন কথা বলি, আমরা বলি যে আপনারা বড়দের নিয়ে এত নাটক করেন এবং হয়, এবং সমাজের যে অবস্থা সেগুলো উঠে আসে। তো
শিশু বা শৈশব বা সুন্দর শৈশব নিয়ে কেন হয় না নাটক? আপনারা আমাকে খুব ভালো স্ক্রিপ্ট দেন, একটা ভালো স্ক্রিপ্ট কিন্তু মিসিং এই জায়গা, মানে গোড়াই কিন্তু স্ক্রিপ্টে একদম একদম। এবং কি ডায়লগ হবে, সে ডায়লগ গুলো কিভাবে ডেলিভার হবে, কারা করবে, এটা কিন্তু একটা রীতিমতো প্র্যাকটিসের বিষয়। এমন না যে হাতের মধ্যে একটা পাপেটের মাথা বা একটা ক্যারেক্টার পড়ে জাস্ট কথা বলতে শুরু করলাম এবং সেখান থেকে একটা কিছু লার্নিং বেরিয়ে গেল, তা কিন্তু না। কারণ আপনি কি জিনিস খেয়াল করবেন যে ভালো ভালো কথা, এবং এই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলতে পারি, কিন্তু এই কথাগুলো থেকে একটা শেখার বিষয়টা নিশ্চিত করা, এবং সেটা হচ্ছে যে একটা শিশুদের সাথে কানেকশন তৈরি করা এই ডায়লগ ডেলিভারি বা কথার মাধ্যমে বা কন্টেন্টের মাধ্যমে একটা মনস্তাত্ত্বিক যে সংযোগ, হ্যাঁ এই সংযোগের জায়গাটা নিয়ে আরো চিন্তা ভাবনা করার বিষয় আছে। ওটা তো কুইক না, প্লাগ এন্ড প্লে এর মতো না। আর এছাড়া আপনি যে বিষয়গুলো খুব প্র্যাকটিক্যাল সরাসরি এসে, এছাড়া মানে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটকে ব্যবহার করে মানে কন্টেন্টের মাধ্যমে যে শিশুদের যে মনস্তাত্ত্বিক বিকাশ যে সম্ভব, সেই ব্যাপারে আপনি কিন্তু আপনার একটা বইতে আলাপ আলোচনা করেছেন। তো এই সম্পর্কে যদি কিছু বলতেন। আমার শিক্ষা নিয়ে প্রথম তো 21 শতকের দক্ষতা ও শিক্ষকের দায়বদ্ধতা, তারপর আপনার লিখলাম বয়ঃসন্ধিকাল ও শিক্ষা, এরপরে লিখলাম হচ্ছে 21 শতক অন্যরকম শিক্ষার সন্ধানে, আর সর্বশেষ হলো আপনার শৈশব নিয়ে, শিশুদেরকে নিয়ে লেখা। তো আমি বোধ করছি আপনি 21 শতক অন্যরকম শিক্ষার সন্ধানে বইটির কথা বলছেন। তো সেটা হচ্ছে আপনার পুরো কনসেপ্টটা হচ্ছে আপনার যে 21st সেঞ্চুরি টিচিং অ্যান্ড লার্নিং স্কিল। যেমন আমরা এখন সবাই কমন কিছু দেখবেন যে মার্কেটে যখন কথা হয় তখন একই শব্দ যখন বারবার আসতে থাকে, তখন এই কথাগুলো কিন্তু আমাদের মধ্যে ঘুরতে থাকে এবং ওই শব্দগুলো আমাদের মাথায় চলে যায়, কিন্তু শব্দের সাথে রিলেটেড কনসেপ্টটা কিন্তু মিসিং থাকে, ওটা অতখানি আসে না এবং সবার পক্ষে নেওয়া সম্ভব না। যেমন তার মধ্যে আপনার ধরেন যে এসডিজি একটা, তারপর আপনার ধরেন ডিজিটাল বাংলাদেশ, এই বেশ কিছু টার্ম আছে না যেগুলো আমরা খুব ভালোভাবে আর মানে আমরা এগুলো আমরা পরিচিত টার্মগুলোর সাথে। তো 21 শতক সেরকম। তো এখন 21 শতক বা 21st সেঞ্চুরি যেটা বলছি, যে এই সেঞ্চুরিতে এসে এডুকেশন, এখানে আপনার টেকনোলজির ব্যবহারটা বেড়েছে, টেকনোলজি অনেক আপডেটেড হয়েছে, অনেক সফটওয়্যার এবং কম্পিউটারের দক্ষতা, ধারণ ক্ষমতা সবকিছু বেড়েছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি আরো অনেক কিছু এসছে না, রোবট বা রোবোটিক্স, অনেক অনেক কনসেপ্ট। তো এইখানে এসে আমরা তাহলে শিক্ষাকে কিভাবে দেখবো? আমরা 21 শতকে এসে শিক্ষার যে এই যে শিখন এবং শেখানোর এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কিভাবে দেখব? ক্লাসরুমের ডিজাইন কেমন হবে, শিক্ষক কিভাবে প্রস্তুতি নেবেন, একটা শিক্ষার্থীর মূল্যায়ন কেমন হবে, কত ভাবে হতে পারে, এই কনসেপ্ট গুলো এখানে এসছে। এখন যেটা বিষয়টা হচ্ছে কি, কনসেপ্ট গুলো কিন্তু আমরা শুনি, আমাদের মধ্যে কনসেপ্ট অ্যাপ্লাই করতে গেলে আমাদের আরেকটা দক্ষতা লাগে। প্রথম যে কোনো কনসেপ্ট আমরা যখন শুনি, জানি, আমরা উই নড আওয়ার হেড যে হ্যাঁ আমরা নিয়েছি, বুঝতে পেরেছি বিষয়টা, বাট আমরা যখন এটাকে ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্ট করব, তখন তার জন্য আমাদের যে অ্যাকসেপ্টেন্স, সেটার উপরে কিন্তু কাজ করতে হয়। এবং এই যে পজিটিভ মাইন্ড সেট, যে আমি এটা অ্যাপ্লাই করব, করতে হবে, করা যায়, পসিবল, এই বিষয়টা এই জায়গায় আমাদের তৈরি হওয়ার বিষয় আছে। তো এখন দেখেন আমাদের এখন যে বর্তমান যে আপনার যে শিক্ষা নিয়ে নানান রকমের কথা আলোচনা অনেক কিছু হচ্ছে, সেখানে মূল বিষয়টাই কিন্তু মানে আমরা সবসময় অনেক কন্টেন্ট নিয়ে কথা বলছি, অ্যাকসেপ্ট করতে চাই বা করতে চাই না, এবং আমরা এইটা দিলে ভালো হতো, ওটা দিলে, আসলে ভালো কিন্তু শেষ নাই, একটা জায়গা থেকে স্ট্যান্ডার্ড থেকে উঠতে হয় উপরের দিকে। তো আমি এই বর্তমান সময়ে আমি যেটা দেখি যে একটা বড় জায়গায় মিসিং পার্ট হচ্ছে রেডিনেস নাই, অভিভাবকরা রেডি না, ওনাদের রেডি হওয়ার দরকার আছে। ওনারা কিন্তু একজন গুরুত্বপূর্ণ মানুষ, এই একটা শিশুকে বড় করার
ক্ষেত্রে একটা পুরো ভিলেজ লাগে একটা শিশুকে বড় করতে। তার মধ্যে একটা ভিলেজের একজন গুরুত্বপূর্ণ মানুষ, তিনি যদি কোনো কিছু না বোঝেন বা তিনি যদি কোনো কিছু যে এটা উনি ওনার সন্তানকে কিভাবে দেবেন, বা ওনাকে তো বুঝতে হবে যে আমি আমার সন্তানকে কি দিচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে অভিভাবকদের রেডিনেসের জায়গাটা তৈরি করার বিষয় আছে, শিক্ষকদের তৈরি হওয়ার বিষয় আছে। যেমন সৃজনশীল প্রশ্ন তৈরি করা নিয়ে শিক্ষকরা দীর্ঘদিন স্ট্রাগল করেছেন। আরেকটা জিনিস, স্ট্রাগলের কারণ এইটা না যে সৃজনশীল কনসেপ্টটা নিয়ে কাজ করা যায় না বা জটিল, ব্যাপারটা সেটা না। কনসেপ্ট তো কনসেপ্টের মতো, কিন্তু সেইটা প্রথমত অ্যাকসেপ্ট করার জন্য রেডি কিনা আমরা, এবং আমরা এটা নিয়ে কাজ করার যথেষ্ট সময় পাই কিনা, যথেষ্ট ট্রেনিং পেয়েছে কিনা, এই বিষয়গুলো তো খুব ইম্পর্টেন্ট। তো কাজেই অনেকগুলো বিষয় আসলে ওই বইতে এসছে। আধুনিক বা 21 শতকে শেখানোর নানান কনসেপ্ট, আইডিয়া, এই বিষয়গুলোই ওটার মূল। অসাধারণ। আপনি তো আসলে খুব প্রিপারেশন নিয়ে দীর্ঘ একটা সময় নিয়ে স্টাডি করে তারপরে এই কার্যক্রম শুরু করেছেন। অনেক অনেক শুভকামনা রইল এর জন্য। আর যদি জরুরি একটা বিষয় তুলে ধরি, হচ্ছে বাংলাদেশের শিশু সাহিত্য নিয়ে যেরকম চর্চা হওয়া দরকার ছিল বা প্রয়োজন, সেরকম ভাবে কিন্তু আসলে হয় না। অর্থাৎ চর্চা বলতে এই অর্থে যে মানে শিশু সাহিত্য লেখা হচ্ছে, বাট শিশুদের হাতে পৌঁছে দেওয়া বা শিশুরা যে সেই সাহিত্যগুলো পড়বে, সেই কবিতাগুলো, সেই ছন্দগুলো, ছোট গল্পগুলো পড়বে, সেই কার্যক্রমটা কিন্তু সেভাবে কিন্তু মানে হচ্ছে না। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন এবং এর আসলে কোনো প্রতিকার কি দেখতে পান, মানে কোনো সমাধান? যেটা হচ্ছে যে বই যাওয়ার কথা, তো বিষয়টা আমি যেটা দেখি যে এটা একটা পাঠের অভ্যাস। বই কেনা যেমন একটা অভ্যাস, আবার বই পড়াও একটা অভ্যাস। এখন একটা শিশুর কাছে বই যাবে যদি তার মধ্যে পড়ার অভ্যাসটা তৈরি হয়, আর একটা শিশুর মধ্যে পড়ার অভ্যাস তৈরি হবে যদি সে তার আশেপাশের মানুষদের বা অভিভাবকদের বই পড়তে দেখে, তাহলে দায়িত্বটা কিন্তু আসলে বড় মানুষদের উপরেই যাচ্ছে। এটা কাজে বড় মানুষদের দায়িত্ব হচ্ছে নিজে বই পড়া, বই নিজে কেনা। মানে আজকে বইমেলায় গেলাম, শিশুদের জন্য একটা বই কিনে বাড়িতে এনে দিয়ে বললাম তোমার জন্য, এবং কয়েকদিন পরে বলতে থাকলাম যে তুমি তো বইটা পড়লাই না। কিন্তু একই সঙ্গে ওর জন্য বই কিনেছেন, একজন অভিভাবকের উচিত যে তার জন্য একই সঙ্গে বই কেনা, এবং দুইজনে বাড়িতে এসে যে আচ্ছা আমিও বইটা পড়া শুরু করছি, তুমিও শুরু করো, কে আগে শেষ করতে পারে। দ্যাট মিনস যে আপনি একজন রোল মডেল হচ্ছেন যে একটা শিশু ফলো করবে। তো শিশু আসলে অনুসরণ করবে কি যদি ওর সামনে কিছু না থাকে? তো বই যে আছে, বই আমাদের দেখেন রকমারিতে এখন ফোন দিলে বা রকমারি শহরও যারা আছে এখন অর্ডার করলে ঘরে চলে আসছে বই। মানে এর চেয়ে সহজ আর তো কিছু হয় না, জাস্ট টেক্সটের মাধ্যমে আসলে এক্স্যাক্টলি। এবং আমাদের যে শৈশবের যে ওয়েবসাইটটা আছে, ওইখানে আমরা 3 জন লেখককে নিয়ে আমরা শিশু কিশোরদের পাঠ্যের উপযোগী বেশ কিছু একটা বড় লিস্ট তৈরি করেছি, যে গল্প বা কোন কোন বইগুলো ওরা পড়বে, সায়েন্সের বই কোনগুলো পড়বে। তো এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। কতজন মানে যারা জানেন ও ইভেন অল্প যে সংখ্যাটা, তারা সবাইকে ওই লিস্টটা ঘেটে দেখেছেন। ওই লিস্টটা পড়লে কিন্তু ওখান থেকে বই সিলেক্ট করা খুব সহজ। তো আমার কাছে মনে হয়েছে যে বই আছে, পাঠক আছে, কিন্তু পাঠককে দিয়ে পড়াতে গেলে, পাঠকের হাতে পর্যন্ত বইটা অভ্যাসের একটা জায়গায় নিতে গেলে অভিভাবকদের একটু কষ্ট করতে হবে। প্রথমত তো একজন শিশুর দায়িত্ব তো অবশ্যই তার অভিভাবকের, কারণ অভিভাবক যেভাবে পথ দেখাবেন তার শিশু বা বাচ্চা সেভাবেই তো পথ দেখবেন, সেটাই তো শিখবেন আসলে। তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ অবশ্যই সঠিক। এবং আমি মনে করি এছাড়াও মানে শৈশবের মতো সংগঠন যারা আছেন, মানে আমার মনে হয় সবারই আসলে এদিকে একটু মনোযোগ দিলে হয়তোবা একটু বেটার কিছু হবে ভবিষ্যতে। কারণ আমাদের আজকে শিশুরা কিন্তু মানে আগামী দিনের ভবিষ্যৎ, তো তাদের কাছ থেকে তো আমরা মানে আগামী বাংলাদেশটাকে পাবো। তো সেই জায়গা থেকে বলা। আচ্ছা, আপনার মানে কবিতা নিয়ে আলাপ করলাম, আপনার ছবি আঁকা দেখলাম, সাংগঠনিক কার্যক্রম শুনলাম, আপনি কিন্তু আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু ভালো গান করেন, এবং খুবই ভালো হয় আপনার গান, আমি শুনেছি, আমার কাছে ভালো লেগেছে। তো
যদি আপনার আপত্তি না থাকে তাহলে আজকে আপনার কাছ থেকে আমরা যে কোনো একটা গান শুনতে চাইবো। আপনার প্রিয় গান হতে পারে, সেটা বাংলা বা যে কোনো ভাষা হতে পারে। প্রস্তুতি সেভাবে নিই নাই, মানে বলার জন্য বলছি না, বাট আসলে সত্যি সেরকম প্রস্তুতি, কারণ কণ্ঠটাও অতখানি স্মুথ না। তবু দুটি লাইন হতে পারে। মেলে দেখে আমায় বাঁধন বেঁধেছে, এমন করে ফেরেছে আমায় বাঁধন বেঁধেছে। সত্যি মনে হতে হবে আপনার কণ্ঠ খুবই, আপনার কণ্ঠের প্রতি নিয়ন্ত্রণ খুবই দারুণ এবং খুব ভালো গাইতে পারেন আপনি। চর্চা থাকলে আরো নিশ্চয়ই ভালো হওয়া সম্ভব ছিল। অবশ্যই ভালো হতো, এবং আপনি অবশ্যই প্রফেশনালি গাইতে পারবেন, সেই মনের আপনার গলা রয়েছে এবং প্র্যাকটিস নিশ্চয়ই কিছু রয়েছে। আসলে ভালো লাগলো, অনেক বিষয় আসলে আলাপ করলাম। যদি এবার একটু বড়দের বই পড়া বিষয়টা নিয়ে আলাপ করি, যেহেতু আমরা বই নিয়ে কাজ করি, তো বইয়ের বিষয়টা বারবার আসছে। তো আসলে বাংলাদেশে পূর্বে বা এখন কোনো সময় আসলে বই পড়া চর্চা খুব বেশি একটা ছিল না। হয়তো দেখা গেল যে আগে মিডিয়াম কম ছিল, তাই বই পড়াটা তুলনামূলক বেশি ছিল শিক্ষিতদের মাঝে, এখন একটু কম। তবে এই যে অবস্থাটা, এটা আসলে আমাদের মানে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনার কাছে কি মনে হয়? এই যে অবস্থাটা, যে বইয়ের প্রতি মানুষের অনাগ্রহটা, বই পাঠ কম করাটা, বা এই যে জ্ঞানের এই বিশাল জগৎটা, এখান থেকে একটা দূরত্ব সৃষ্টি হওয়াটা। আচ্ছা, অনাগ্রহতা যেটা বললেন, সেক্ষেত্রে নিশ্চয়ই একটা ভালো সার্ভে করার সুযোগ আছে, এটা একটা ভালো গবেষণার জায়গা। আমি চট করে আসলে আমার আশেপাশের গুটি কয়েক উদাহরণ দেখে এটা মন্তব্য করতে চাই না যে অনেকেই পড়ছেন না বা এটাই ট্রেন্ড, কারণ বাকি ঘরে তো যাচ্ছি, বিভিন্ন বই দোকানে যাচ্ছি, মানুষকে বই কিনতে দেখছি, যদিও সংখ্যাটা কম কিন্তু কিনছে। এবং রকমারি তো দিব্যি অনলাইনে সুন্দর ওদের ইয়াটা চলছে, তাই না? তো সবকিছু তো বই যে কেনা হচ্ছে না বা লাইব্রেরিতে বই যাচ্ছে না, ব্যাপারটা তা না। তো ওটা নিয়ে নিশ্চয়ই আরো একটু গবেষণা করার জায়গা আছে। কিন্তু আমি যেটা বলবো যে প্রথমত পাঠের জায়গাটা, ওই জায়গাটা কতখানি আছে, আর দ্বিতীয়ত হচ্ছে পাঠ করার পর আপনার কোন একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা। যেমন একটা যে কোনো বিষয়ে যদি আপনি যখন ভাবেন, নার্চার করেন, শেখা, তার মানে আপনি কিন্তু ভেতরে নলেজটা নিলেন। তো পাঠের পর সেই পাঠের বিষয়বস্তুগুলো নিয়ে নাড়াচাড়া করা, নার্চার করা, কথা বলারও প্রয়োজন আছে। যেমন আমরা কিন্তু অনেক সময় আমি যেহেতু শিশুদেরকে নিয়ে যেটা ফোকাসড ওয়েতে কাজ করি, তো একটা কমেন্ট আপনি দেখবেন যে, বা টিপস বা যেটাই বলেন, সব জায়গায় বলে প্যারেন্টিং এর ক্ষেত্রে, যে আপনার টেবিল টক। হ্যাঁ, টেবিল টকটা হচ্ছে আপনার খাবার টেবিলে, আপনার ডিনারের সময় বা লাঞ্চের সময় বা ব্রেকফাস্টে কোনো একটা সময়। টেবিল টকের বিষয় হিসেবে কিন্তু বইয়ের কন্টেন্ট চমৎকার ভাবে ভূমিকা রাখতে পারে, যে কি পড়লাম। এবং আমি আমার কন্যা চিনিকে বলছিলাম যে একটা জিনিস, ও একটা গল্প দেখছিল, স্টোরি, সেখানে প্রিন্সেস এবং প্রিন্স, হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড বিউটিফুল প্রিন্সেস। তো আমি ওকে বললাম যে একটা বিষয় লক্ষ্য করেছিস যে গল্পের সব প্রিন্স যারা, তারা সব হ্যান্ডসামই হয়, এবং গল্পের সব প্রিন্সেস যারা, তারা বিউটিফুলি হয়। তাহলে এভাবেই কেন ওদেরকে দেখা হচ্ছে? তো তখন সে খুব একটা চমৎকার উত্তর দিল। সে বলল যে, মা, একটা মানুষ খুব সুন্দর করে পরিপাটি থাকলে তাকে খুব সুন্দর লাগে, কিন্তু তাকে ভালো মানুষ হতে হবে। এই যে একটা কনসেপ্ট ওর ভিতরে গেল, বা আমরা আলোচনার মাধ্যমে একটা কথা হলো, খুব ছোট্ট একটা আলাপ, এটার জন্য কিন্তু খুব আনুষ্ঠানিকভাবে বসার দরকার নাই, কিন্তু আমরা কিন্তু বইয়ের কন্টেন্ট নিয়েই কথা বললাম। তার মানে হচ্ছে যে একটা শিশুর জগতে যে ক্যারেক্টার গুলো ঘোরাফেরা করে, সেই ক্যারেক্টার গুলো নিয়ে বাস্তবে আলাপ করা
করার অনেক সুযোগ আছে। এবং বড়রা দেখেন, আমরা বড়রা যখন আপনার একটা কোনো কিছু কেনাকাটা করতে গেলাম, সেখানে কিন্তু সবসময় আমাদের চারপাশে গল্পই ঘুরছে। যেমন আমি আজকে একটা রিক্সায় করে যাচ্ছিলাম, তো দেখলাম যে একটা জুটি যাচ্ছে এবং তাদের রিক্সার ছোট জায়গা, তার মধ্যে ব্যাগ বা কিছু তারা ট্রাভেল করছে এবং যাতে পড়ে না যায় রিক্সা থেকে একে অপর, কারণ অনেক কিছু নিয়ে বসেছে, একে অপরের হাতটা খুব সুন্দর করে ধরে রেখেছে। দ্যাটস আ ওয়ান্ডারফুল স্টোরি। এবং এই স্টোরিটাই কিন্তু আসলে আপনার আমি কি দেখলাম এবং আমার ভালো লাগার জায়গা কোনটা, এটা নিয়ে কিন্তু আমি মানে আমার ছোট শিশুদের সাথে কথা বলতেই পারি। তো আমার কাছে মনে হয় যে এসব ছোট 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 এই যে আদান প্রদান, গল্প, কথা, আলোচনার মাধ্যমে আপনার ইন্টারেস্টটা তৈরি হবে। এবং কিন্তু জাত পড়ুয়া বলেও তো একটা বিষয় আছে, অনেকে আবার ভীষণ ভাবে পড়ুয়া এবং পড়তে ভীষণ ভালোবাসে এবং বই ছাড়া কিছু, সেটা তো আলাদা একটা ক্যাটাগরি, আলাদা একটা বিষয়। তারপরেও আমি বলবো যে সাধারণ যে পাঠের অভ্যাস, এই পাঠের অভ্যাসটা আমি যেটা বলি মনে করি যে লাইফ লং লার্নিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমরা মনে করি যে এসএসসি শেষ, এইচএসসি শেষ, ছুটি, আর পড়বো না। স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ, আর পড়বো না। আবার ইউনিভার্সিটি শেষ, আর বই পড়বো না। মাস্টার শেষ, আর পড়বো না। কিন্তু একাডেমিক লাইনের পড়ার সাথে আমাদের বাস্তব জীবনের বা দৈনন্দিন জীবনের পড়াশোনা বন্ধ করে দেওয়ার কিন্তু কোনো সম্পর্ক নাই। কাজেই পড়াটা যে একটা চলমান প্রক্রিয়া, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এটার এবং খুব ছোটবেলা থেকে যে শুধু পাঠের বই কেন্দ্রিক শিশু তৈরি না করে বরং তাকে অন্যান্য বইগুলো দিতে হবে, তাহলে সে এই অভ্যাসটা হলো, তাহলে কিছুটা জিনিস পড়তে হয়। পড়া কি লাগবে না? যেমন আমি দেশের বাইরে দেখেছি যে কোনো একটা ফার্নিচার অ্যাসেম্বল করতে গেলে নিজেই অ্যাসেম্বল করতে হয়, একটা ম্যানুয়াল দেওয়া থাকে, সেই ম্যানুয়াল দেখে দেখে আপনার সবকিছু জোড়া লাগাতে হয়। এটাও তো একটা অভ্যাস, এটাও তো পাঠ। তা না হলে আমরা তো খুব সহজেই এটা কারো না কারো কাছে সাহায্য চাই। এই যে কারো কাছে যে কোনো বিষয়ে সাহায্য চাইতে যাওয়ার আগে নিজে পড়ে শিখে সেটা যে অ্যাপ্লাই করার একটা বিষয় আছে, এটা চমৎকার একটা বিষয়। তো আমি মনে করি যে পাঠ্য বইয়ের পাশাপাশি স্কুলের বইয়ের পাশাপাশি অন্যান্য বইগুলো যদি ওরা পড়ে, শিশুরা পড়ে বা যে কেউ পড়ে, তাহলে এই যে লাইফ লং লার্নিং বা লার্নার, এটা তৈরি হওয়ার পিছনে খুব চমৎকার ভূমিকা রাখে। এবং এটা কিন্তু আমাদের মানে ক্যারিয়ারের সর্বক্ষেত্রেই সহযোগিতা। একদম একদম। যে কোনো মানে একজন মানুষ যে কোনো বিষয়ে থাকুক না কেন, তার যদি মানে সাধারণ বই পড়ার অভ্যাসটা থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু তাকে অনেকভাবে সহযোগিতা করে। বইগুলো সম্পর্কে জানলাম, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আপনার অসাধারণ একটা কার্যক্রম চলছে, এটার জন্য অনেক শুভকামনা রইল। আর এভাবে করে এগিয়ে যান। আর এভাবে এত আয়োজন করে একজন লেখকের লেখা নিয়ে আলোচনা করা মানে তাকে একটু উৎসাহ দেয়া। আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং আমার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবেন বা কন্টেন্টটা যার কাছে যাবে, আমি আশা করছি তারা এই মেসেজটা পাবেন যে একজন অভিভাবক হিসেবে নিজেকে বই পড়তে হবে সবার আগে, এরপরে এটা শিশুদের মধ্যে অভ্যাস তৈরি হবে খুব সহজে। একদম অবশ্যই, সেটাও পাঠক এবং দর্শকদের কাছে বলবো, নিজেরা বই পড়ুন, নিজের শিশুদেরকে এবং নিজের আশেপাশে যারা আছে তাদেরকে বই পড়ার জন্য উৎসাহিত করুন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে দীর্ঘ সময় জুড়ে ছিলেন এবং আমাদের আলাপ আলোচনাগুলো শুনলেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।